প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নতুন আরেকটি অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টি শুরু করছি আজকে আমরা। তো আমরা শুরুতেই কাজ নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে 3টা পার্ট আছে, একটি হচ্ছে কাজ, একটি শক্তি এবং লাস্টে হচ্ছে ক্ষমতা। তো আমরা কাজ নিয়ে শুরুতে আমরা একটু আলোচনা করব, যেটা তোমরা মনে হয় কিছুটা জ্ঞান তোমাদের আছে। তো কাজ কাকে বলে সেই বিষয়টা বোঝানোর জন্য আমি ডান দিকে এখানে একটা চিত্র ড্রয়িং করেছি। দেখো ডান দিকে এই চিত্রটা, এখানে এমকেজি ভরে একটা বস্তু নেওয়া হয়েছে। তো এই এমকেজি ভরে বস্তুর উপরে আমরা এফ মানের একটা বল প্রয়োগ করলাম ডান দিকে। তো এর ফলে এই বস্তুটার এস পরিমাণ সরণ ঘটে এই জায়গায় অবস্থান করছে এখন ওই বস্তুটা। তাহলে এখন বলো তো এই বস্তুটার উপরে বল প্রয়োগে কি হয়েছে? বলো তো, বস্তুটা সরণ হয়েছে না? তার মানে আমার এই বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যেহেতু সরণ হয়েছে, তার মানে আমরা বলতে পারি এখানে বলের দ্বারা কাজ সম্পাদিত হয়েছে। তাহলে কাজকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? কাজের সংজ্ঞাটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা এইভাবে সুন্দর করে বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর দিকে বস্তুটির যে সরণ হয়, সেই সরণ এবং বলের গুণফলকে বলা হয় তোমার কাজ। অর্থাৎ তুমি যে পরিমাণ বল প্রয়োগ করেছো এবং এর ফলে তুমি যে বিন্দুর উপরে বল প্রয়োগ করেছো, এই বিন্দুর বলের প্রয়োগ বিন্দুর দিকে যে পরিমাণ সরণ ঘটেছে, যেটাকে আমরা এস নামকরণ করেছি, তো সেই এস অর্থাৎ সরণ এবং বলের গুণফলকে তোমার কি বলা হয়? কাজ। এটা হচ্ছে নর্মাল ডেফিনেশন। বাট তুমি যদি আরো ভালোভাবে ডেফিনেশন দিতে চাও, তাহলে এইভাবে তোমাকে বলতে হবে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। কি বললাম? যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। অথবা কোনো বস্তুর সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। দুইভাবে আমরা লিখতে পারি। তো এখন 1 নং চিত্রে যে বিষয়টা এখানে বলা হয়েছে, 1 নং চিত্রে দেখো তুমি যেদিকে বল প্রয়োগ করেছো এই বস্তুটার সরণও তোমার সেদিকে হয়েছে, যার জন্য আমরা কাজকে আমরা লিখতে পারি 1 নং চিত্র অনুসারে, দ্যাট ইজ W ইজ ইকুয়াল টু F ইন্টু S। কিন্তু 2 নং চিত্রের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তুমি 2 নং চিত্রের ক্ষেত্রে তুমি বল যেদিকে প্রয়োগ করেছো, সরণ কি সেদিকে হয়েছে নাকি বলের দিকের সাথে একটা অ্যাঙ্গেল করে সরণ হয়েছে? একটু বলো তো, চিত্র থেকে বলো। স্যার অ্যাঙ্গেল করে সরানো হয়েছে। তাহলে অ্যাঙ্গেল করে সরণ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশ, অথবা সরণ এবং সরণের দিকে বলের উপাংশ, দুইভাবে বলা যাবে। কিন্তু জি স্যার। তুমি যদি এস এর উপাংশ এই বরাবর নাও, বলের দিক বরাবর, তাহলে আমরা কি লিখবো? এস কস থিটা এস লিখবো। কস থিটা স্যার। আর যদি তুমি সরণের দিকে বলের উপাংশ নাও, তাহলে এটা কি লিখবা? এফ। এফ কস থিটা। দুটাই সঠিক, হ্যাঁ। তাহলে আমরা কৃত কাজটাকে আমরা লিখতে পারি W দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইনটু এস কস থিটা। এটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এস ইনটু এফ কস থিটা। দুটাই কিন্তু সঠিক। কিন্তু বাংলা ভাষায় যখন তুমি বলবে, তখন এই দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে একটু আমাকে বলো। এই দুটা বাক্যের মধ্যে পার্থক্যটা কি? এই বাক্য দুটার মধ্যে কি পার্থক্য আছে একজন বলো। স্যার যেমন একটা হচ্ছে এস এর বাক্যটা কি? উপাংশ আর একটা এফ এর উপাংশ স্যার। তাহলে প্রথম যে বাক্যটা, প্রথম যে সমীকরণটা, সেটা হচ্ছে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে সরণ এবং সরণের দিকে কার উপাংশ? বলের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। তো দুইটা ভাবে বলা জি যাবে, স্যার। যে যেভাবে সুবিধা সে সেভাবে বলে নেবে। তার মানে আমরা আলটিমেট এটা ফাইনালি ক্যালকুলেশন করলে কি এই রেজাল্টটা পেয়ে যাব না? এফ এস কস থিটা পেয়ে যাব। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আবার আমরা কি লিখতে পারি? এফ এস কস থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফ ভেক্টর ডট এস ভেক্টর। কেন লিখতে পারি একটু বলো তো? আমরা এফ ডট এস কেন লিখতে পারি? কে পারবে? স্যার কারণ ডট গুণনের মান স্যার এফ কস থিটা আসে, ডট গুণন করলে। আহনা প্রবাই বলো, এটা কেন এফ ডট এস লেখা হলো? আহনা প্রবাই, আহনা প্রবাই কি ক্লাসে আছো? জি স্যার। হ্যাঁ বলো, প্রশ্নের উত্তর দাও, বসে আছো কেন? এখানে ডট গুণন কেন, কিভাবে নিয়ে আসলাম, কোন কনসেপ্ট থেকে এটা আনা হলো বলো? এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, সে মিলে গেছে তো। আচ্ছা, এটা কে উত্তর দিয়েছে? রাসেল।
আচ্ছা, রাসেল উত্তর দিয়েছে, কিন্তু আহনাফকে প্রশ্ন করেছি, তার কোনো রেসপন্স নাই। এই হচ্ছে তোমাদের অবস্থা। যাই হোক, আমরা জানি যে এ ডট বি, এটা ভেক্টরে পড়া হয়েছে, এগুলো মনে না রাখলে লেখাপড়া ফিজিক্সে সম্ভব না। এ ডট বি দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা জানি এ বি কস থিটা। তাহলে এ বি কস থিটার পরিবর্তে কোনো জায়গায় যদি এ বি কস থিটা থাকে, তার পরিবর্তে আমরা এ ডট বি লিখতে পারবো না? তো এখানে কি আছে? এফ এস কস থিটা। তো এফ এস কস থিটার পরিবর্তে আমরা কি লিখবো? এফ ডট এস। তো বলতো দুটা ভেক্টর, বল ভেক্টর আর সরণ ভেক্টর ডট গুণন করা হচ্ছে। তো ডট গুণন করলে কি রাশি তৈরি হয়? স্কেলার রাশি তৈরি হয় না ভেক্টর রাশি তৈরি হয়? স্কেলার রাশি স্যার। স্কেলার রাশি, স্কেলার রাশি তৈরি হয়। তাহলে কাজ কি রাশি হবে? এই যে বলো, ডাব্লু কি রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? বাস্তব উদাহরণ। স্কেলার রাশি স্যার। তাহলে কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কেননা বল এবং সরণের ডট প্রোডাক্টই হচ্ছে তোমার কাজ। তো আমরা জানি যে ডট প্রোডাক্ট করলে একটি স্কেলার কোয়ান্টিটি তৈরি হয়, যার জন্য কাজ হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। তো দেখো, আমার দুইটা সমীকরণের মধ্যে পার্থক্য কি? এই যে এই সমীকরণটার ক্ষেত্রে বল যেদিকে প্রযুক্ত হয়েছে, বলের প্রয়োগ বিন্দু সরণও সেদিকেই ঘটেছে। কিন্তু এখানে যে বলটা প্রয়োগ করা হলো, সেই বলের প্রয়োগ বিন্দু সরণ কিন্তু বলের দিকেই ঘটে নাই, একটা অ্যাঙ্গেল করে তোমার উপরের দিকে সরণটা ঘটতেছে, এই বরাবর সরণ ঘটেছে। তাহলে সংখ্যাটা হচ্ছে যে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, অথবা সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। তাহলে আমরা সমীকরণ হিসেবে আমরা এফ ইনটু এস কস থিটা এটাও লিখতে পারি, অথবা এস ইনটু এফ কস থিটা এটাও লিখতে পারি। তার মানে হচ্ছে দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তার মানে আমার কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যদি সরণটা অ্যাঙ্গেল করে হয়, সরে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কাজ বের করার জন্য এই সমীকরণটা ইউজ করব, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আর বল যেদিকে প্রয়োগ হবে, সরণও যদি বলের প্রয়োগ বিন্দু সেদিকেই হয়, তাহলে কাজ বের করার জন্য আমরা এই 1 নং সমীকরণটা আমরা ইউজ করব। আর 2 নং সমীকরণটা আমরা কখন ইউজ করব? যখন তোমার বল যেদিকে প্রয়োগ হবে, সরণ যদি বলের প্রয়োগ বিন্দুর দিকের সাথে অ্যাঙ্গেলে সরণ হয়, যে কোনো কোণ করে যদি সরণ হয়, সেই ক্ষেত্রে আমরা কাজ বের করার জন্য এই সমীকরণটা ইউজ করব। তো এই যে আমরা যে সমীকরণটা আমরা বের করলাম, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা কিন্তু এক ধ্রুব বলের ক্ষেত্রে এই সমীকরণটা প্রযোজ্য। অর্থাৎ বলের মান যদি পরিবর্তন হয়, এই ক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা আর ইউজ করা যাবে না। এফ এস এটাও ইউজ করা যাবে না, আবার তোমার এফ এস কস থিটা এটাও ইউজ করা যাবে না। তার জন্য আলাদা একটা ফর্মুলা আছে, সেটা আমি করে দেখাবো। তাহলে এই যে সমীকরণটা 1 নং এবং 2 নং সমীকরণ কোন বলের ক্ষেত্রে প্রযোজ্য বলো? 1 নং এবং 2 নং সমীকরণ ব্যবহার করে আমরা কখন অঙ্ক করব? যখন বলের মানটা ধ্রুব থাকবে, বলের মান এবং দিক যখন একই থাকবে, তার মানে বলের যদি পরিবর্তন না হয়, কনস্ট্যান্ট ফোর্স, সেই ক্ষেত্রে আমরা কাজ বের করার জন্য এই সমীকরণ দুটো আমরা ইউজ করব। ঠিক আছে, অঙ্কে আমরা পরে যাব। আচ্ছা, এখন বলো তো, কাজের একক এবং মাত্রা নিয়ে কি কথা বলার দরকার আছে না? তোমরা পারবে কাজের একক এবং মাত্রা? পারবো স্যার। আচ্ছা, বলের মাত্রা পারবো সরণের মাত্রা গুণ করলে কাজের মাত্রা পেয়ে যাবে। আর একক হচ্ছে তোমার, বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক হচ্ছে তোমার মিটার। তো 1 নিউটন পার মিটার, এটাকে বলা হয় 1 জুল। কাজের একক হচ্ছে তোমার জুল। ঠিক আছে, কাজের একক হচ্ছে জুল। বলো তো, কোন ব্যক্তি বা উৎসের কাজ 1 জুল বলতে কি বুঝো? যে পারো সে বলো। কোন ব্যক্তি বা উৎসের কাজ 1 জুল কাজ বলতে কি বুঝো? বলো। স্যার কোনো বস্তুর স্যার, উপর যদি 1 নিউটন বল প্রয়োগের ফলে বল বলের দিকে 1 মিটার সরণ ঘটে। হ্যাঁ, কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর দিকেই 1 মিটার সরণ ঘটে, তাহলে উক্ত কাজকে বলা হয় 1 জুল। আচ্ছা, বলো তো, যে পারো সে বলবে এখন। বলো, 20 জুল কাজ বলতে কি বুঝো? কোন ব্যক্তি বা উৎসের কাজ 20 জুল বলতে কি বুঝো? স্যার, 1 নিউটন বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর যদি বল প্রয়োগের দিকে 20 মিটার সরণ ঘটে। আচ্ছা, ও 1 নিউটন বল প্রয়োগ করে 20 মিটার সরণ ঘটিয়েছে। আচ্ছা, আমি যদি তোমার 2 নিউটন বল স্যার, প্রয়োগ 20 করে নিউটন 10 মিটার সরণ ঘটাই, তাহলে হবে কি? 4 জি নিউটন স্যার, বল হবে প্রয়োগ স্যার। করে জি যদি স্যার। 5 মিটার সরণ ঘটাই, তাহলে হবে কি? অনেক ভাবে স্যার। বলা যায়, তাই না? অনেক ভাবে বলা যাবে। তার মানে দুইটার গুণফল অবশ্যই কি হতে হবে? 20 হতে হবে। তাহলে যে কোনো একটা বলে দিবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে কাজের একক কি সেটা আমরা জেনে গেলাম। আর 1 জুল কাজ বলতে কি বুঝো, সামথিং জুল কাজ বলতে কি বুঝো, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। দেখো, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানো। যেখানে শব্দ হচ্ছে একটু মিউট করে দাও। তো এটা ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবারে এই যে আমরা যে কাজ করলাম, এই কাজ হচ্ছে তোমার 2 প্রকার। একটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তো একজন বলো, যে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলতে কি বুঝো? যে পারো সে বলো। বলের স্যার, দ্বারা বল কাজ। প্রয়োগের দিকে সরণ ঘটবে। বল প্রয়োগের দিকে সরণ ঘটলে তাকে ধনাত্মক কাজ বলে।
বল প্রয়োগের দিকে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? আচ্ছা, বল সরণের উপাংশ ধনাত্মক হলে সরণের উপাংশ ধনাত্মক হলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। আচ্ছা, প্রথমে যারা সংজ্ঞাটা বললে যে বলের প্রয়োগ বিন্দুর দিকে যদি বলের দিকে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, মানে দিকেই যদি হয়, তো দিকেই যদি হয় তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয় বলো তো? বল যেদিকে প্রয়োগ হলো, বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি সেদিকেই হয় তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয় বলো তো? 0 ডিগ্রি হয় না? স্যার 0 ডিগ্রি। আচ্ছা, এখন তোমাদের এক বন্ধু বলল যে সরণের উপাংশ যদি ধনাত্মক হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সেটা কিভাবে দেখো, আমরা জানি যে W দ্যাট ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? আচ্ছা, এখন আমি দেখো এখানে একটা সমীকরণ লিখতেছি, একটা ইনইকুয়ালিটি। সেটা হচ্ছে দেখো 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান 90 ডিগ্রি। বলো তো থিটার মানটা তাহলে কি 0-র সমান বা তার চেয়ে বড় আর 90-র চেয়ে ছোট? এই থিটার যতগুলো মান এখানে তৈরি হবে, এই সমস্ত মানের জন্য কি হবে বলো? এখন আমাকে বলো। স্যার ধনাত্মক কাজ হবে। তাহলে এই ক্ষেত্রে থিটার এই লিমিটের মাঝে থিটার যে কোনো মানের জন্য কজের মানটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? সেটা আমাকে বলো। প্লাস হবে। প্লাস হবে। প্লাস হলে তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি ডাব্লুটা প্লাস পেয়ে যাব না? তাহলে এটা কি কাজ হবে? ধনাত্মক কাজ হবে। তাহলে কি এই ক্ষেত্রে কি আমরা তোমার থিটা কি 0 ডিগ্রি শুধু কাউন্ট করেছি, না বহু অ্যাঙ্গেল এখানে কাউন্ট করা হয়েছে বলো? অসংখ্য অ্যাঙ্গেল কাউন্ট করা হয়েছে, বহু অ্যাঙ্গেল। জি স্যার, অনেকগুলো অ্যাঙ্গেল আমরা এখানে কাউন্ট করেছি। সমস্ত অ্যাঙ্গেলের জন্য বলের মানটা কি হবে? পজিটিভ হবে। তার মানে এটা ধনাত্মক কাজ হবে। তো বলের দ্বারা কাজ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়, এটার মধ্যে একটু হালকা পার্থক্য আছে। সেটা হচ্ছে বলের দ্বারা কাজ বলতে বোঝানো হচ্ছে যে বল যেদিকে প্রয়োগ হবে, বলের প্রয়োগ বিন্দুর সরণও যদি সেদিকেই হয়। কি বললাম? বল যেদিকে প্রযুক্ত হবে, বলের প্রয়োগ বিন্দুর সরণও যদি সেদিকেই হয়, তার মানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে সেই ক্ষেত্রে? 0 ডিগ্রি। এই কাজটাই হচ্ছে বলের দ্বারা কাজ। বাট ধনাত্মক কাজের ক্ষেত্রে কিন্তু আরেকটি কনসেপ্ট এখানে নিয়ে আসতে হবে। বলের দ্বারা কাজও ধনাত্মক কাজ, বলের দ্বারা যে কাজ হলো সেটাও কিন্তু একটা ধনাত্মক কাজ, কিন্তু শুধু বলের দিকে সরণ হলে যে ধনাত্মক কাজ হবে তা না। সেটা হচ্ছে এই যে আমরা উপরের চিত্রে যেটা দেখানো হয়েছে, যে উপরের চিত্রে, এই চিত্রটার ক্ষেত্রে যদি আমার থিটা 60 ডিগ্রি হয় তাহলে তো আমার ক্যালকুলেশন করে কাজ ধনাত্মক পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করেছি? বলের দিকে সরণের উপাংশটা আমরা নিয়ে আসছি না? আমার একই দিকে বলের ডিরেকশন যেদিকে, সরণের ডিরেকশনও যদি সেদিকে হয় তাহলে এখানে উপাংশ না আনলেও হবে, এবং উপাংশ যদি নিয়েই আসে তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল 0 ডিগ্রি নয়, এই ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সুতরাং সেই ক্ষেত্রে বলতে হবে যে কোনো বস্তুর উপর যে বল প্রযুক্ত হয়েছে, সেই প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকেই বলা হয় ধনাত্মক কাজ। তার মানে বলের দিকে যদি সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজটার নামই হচ্ছে তোমার ধনাত্মক কাজ। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে থিটার এই সমস্ত এই মানের জন্য, থিটার যতগুলো মান এই সমীকরণ ইনইকুয়ালিটির মধ্যে আসবে, অসমতার মধ্যে আসবে, এই সমস্ত মানের জন্য ডাব্লুটা কি হবে? প্লাস হবে, ধনাত্মক কাজ হবে। এর উল্টোটা হচ্ছে তোমার বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। বলো এটার ব্যাখ্যাটা কে দিবে বলো? এটার ব্যাখ্যাটা আবরার জাহিন দাও। আবরার জাহিন বলো, বলের বিরুদ্ধে কাজ বা ধনাত্মক কাজের এক্সপ্লেনেশনটা দাও। এই সরণের উপাংশ ঋণাত্মক হবে, এবং যদি কোণের দিক থেকে হিসাব করতে হয় তাহলে 90 ডিগ্রির যে সমান হলে তো শূন্য হবে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে যদি বড় কোণ হয় তখন আবার ঋণাত্মক কোণ হবে, ঋণাত্মক কাজ হবে। আচ্ছা, ও মোটামুটি ভালো বলেছে যে এই ক্ষেত্রে মানে বল যেদিকে প্রযুক্ত হবে, সরণ যদি তার বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে হয় তাহলে এই কাজটাকে আমরা বলবো বলের বিরুদ্ধে কাজ। কিন্তু ঋণাত্মক কাজের ক্ষেত্রে কিন্তু বলতে হবে যে বল যেদিকে প্রযুক্ত হলো, সরণটা তো তার বিপরীত দিকে হচ্ছে, তাই না? কিন্তু এক্ষেত্রে সরণের উপাংশ যদি ঋণাত্মক হয়, সরণের উপাংশটা বলের দিকের সাথে কি হবে? ঋণাত্মক হবে। কেমন কিভাবে হবে দেখো, আমি একটু দেখাচ্ছি। W =
এফ এস কস থিটা, সমীকরণ কিন্তু ওটাই, এফ এস কস থিটা, সবসময় আমরা এটা ইউজ করবো, এই যে এফ এস কস থিটা সব জায়গায় এটা ইউজ করা হচ্ছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো আমি এটা অ্যাঙ্গেলের লিমিটটা দিয়ে দিচ্ছি, দেখো 90 ডিগ্রি গ্রেটার দ্যান থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, যদি আমরা 180 ডিগ্রি কেসটা স্টাডি করি তাহলে বলো তো বল যেদিকে প্রয়োগ হবে সরণ তার কোন দিকে হবে? বিপরীত দিকে হবে না? তার বিপরীত দিকে হবে স্যার। আচ্ছা, এখন যদি তোমার বল যেদিকে প্রযুক্ত হলো সরণটা একদম বিপরীত দিকে না হয়ে ধরো এরকম একটা অ্যাঙ্গেলে তোমার হয়েছে, এই বরাবর হলে কিন্তু কি হতো? 180 ডিগ্রি হতো, তাই না? কিন্তু হয়েছে তোমার এই বরাবর। তাহলে এখন এই যে এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা কি 90 এর চেয়ে বড় না? জি স্যার। জি স্যার। তাহলে এস এর এই বরাবর স্যার। কি একটা উপাংশ তৈরি হবে না, এস কস থিটা? জি স্যার। এবং এই যে এস কস থিটা যে উপাংশটা, দ্যাট component will be minus, that component will be minus, so the total work done also be negative, so this is called the negative work done. তার মানে বল যেদিকে প্রযুক্ত হবে সরণের উপাংশ যদি বলের দিকের সাথে নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে বল এবং সরণের উপাংশের গুণফলকে বলা হয় ঋণাত্মক কাজ। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? তার মানে আমার এখানে যতগুলো অ্যাঙ্গেল তৈরি হবে, দেখো এই যে 90 ডিগ্রি গ্রেটার দ্যান থিটা, 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান অর ইকুয়াল টু 180 ডিগ্রি, তার মানে থিটার মানটা 90 এর চেয়ে বড় হবে, নট এখানে কিন্তু ইকুয়াল টু দেওয়া হয়নি, খেয়াল করো। যদি আমরা থিটা 90 ডিগ্রি দিয়ে দিতাম তাহলে কি হতো বলো? তাহলে আমরা এখানে w ইজ ইকুয়াল টু এফ এস শূন্য কাজ হতো। cos 90 ডিগ্রি হয়ে যেত না? তো cos 90 মানে কত? 0। তার মানে এটা কিন্তু শূন্য কাজ, ঠিক আছে? এই কাজটার নাম হচ্ছে শূন্য কাজ। তার মানে কাজ আমরা জানলাম তিন প্রকার, তিন ধরনের কাজ হয়। একটা হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, থার্ড ওয়ান ইজ শূন্য কাজ। থার্ড নাম্বার হচ্ছে শূন্য কাজ। তো শূন্য কাজ কখন হয়? যখন বলের দিকের সাথে যদি সরণটা 90 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা সেটা হচ্ছে শূন্য কাজ। তার মানে শূন্য কাজ মানে কি? আসলে ওয়ার্ক ডান হয় না, কাজ হয় না, এটা হচ্ছে শূন্য কাজ। তাহলে বলের দ্বারা কাজ কখন হবে, বলের বিরুদ্ধে কাজ কখন হবে, এবং এই যে আমি যে অসমতার যে থিটার যে অসমতাটা লিখেছি, এইগুলো একটু মনে রেখো, এইগুলো এমসিকিউ পরীক্ষা কিন্তু আসে, একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তো বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ, এটা কি ক্লিয়ার হয়েছে বলো তো? জি স্যার। আচ্ছা, এবারে তোমরা 9 10 একটা কনসেপ্ট পড়ে এসছো, দেখি এটা আমি একটু ড্রয়িং করে এখানে একটু দেখাই। ধরো তুমি এখানে একটা বস্তু আছে, ধরো এই বস্তুটাকে ধরো তুমি উপরের দিকে উঠাচ্ছ, বস্তুটাকে তুমি উপরের দিকে উঠিয়েছো। আচ্ছা, এখন এখানে বলো তো এই বস্তুটাকে উপরের দিকে কে উঠাবে বলো? এই অবস্থান থেকে বস্তুটাকে উপরের দিকে কে উঠিয়েছে বলো? স্যার বল। তার গতিশক্তি। বল। গতিশক্তি বল বলতেছে, তার মানে একজন মানুষ, তাই না? একজন মানুষ এটাকে বল প্রয়োগ করে উপরের দিকে উঠাচ্ছে। তো বলো তো, জি, স্যার। মানুষ যদি বল প্রয়োগ করে উপরের দিকে উঠায় তাহলে সেই ক্ষেত্রে মানুষ যে বল প্রয়োগ করেছে তার ডিরেকশন কোন দিকে? বিপরীত দিকে। আপওয়ার্ড। এবং সরণ জি, কোন স্যার। দিকে হয়েছে? সরণ কোন দিকে? আপওয়ার্ড। উপরের তার মানে দিকে। প্রযুক্ত জি, এই স্যার। মানুষের কনসেপ্টটা যদি আমি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে ডাব্লুটা কি হবে? প্লাস হবে। জি স্যার। কিন্তু অভিকর্ষ বল যদি বিবেচনা করা হয়, অভিকর্ষ বল দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু mg, তো এই অভিকর্ষ বলের ডিরেকশন কোন দিকে বলো? ডাউনওয়ার্ড। বা সরণের নিচের ডিরেকশন দিকে, কোন স্যার। দিকে? আপওয়ার্ড। তো সেই ক্ষেত্রে এই কনসেপ্ট বিবেচনা করলে ডাব্লুটা কি হবে? নেগেটিভ। ঋণাত্মক। কি ক্লিয়ার হয়েছে? এটা 9 10 এর কনসেপ্ট, এটা 9 10 এ পড়া। জি স্যার। তার মানে প্রযুক্ত বল বিবেচনা করলে কাজ হবে ধনাত্মক, আর অভিকর্ষ বল বিবেচনায় কাজ বের করলে সেটা হবে ঋণাত্মক। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে জানাও সবাই। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো ক্লিয়ার হলে এখন আমাকে একটা অঙ্ক করে দেখো তোমরা, দেখি পারো কিনা। ধরো 1 নাম্বার অঙ্কে আমরা একটু যাচ্ছি। 1 নাম্বার অঙ্কটা হচ্ছে, ধরো আমরা এখানে 1 নাম্বার অঙ্কটা দেখাচ্ছি যে ধরো এটা একটা আনত তল। হ্যাঁ, আচ্ছা চিত্রটা আমি একটু মুছে দিচ্ছি। একটু ওয়েট করো। আচ্ছা, তো এখন দেখো আমরা
আচ্ছা, তো ধরো তোমার একটা মই এখানে আছে, হ্যাঁ, ধরো এটা একটা মই, এই যে এটা একটা মই, এই মইটা উলম্বের সাথে বা একটা দেওয়ালে, এটা হচ্ছে একটা দেওয়াল, এটা হচ্ছে একটা দেওয়াল, দয়কার ও অন্তস্তয়কাল্লা দেওয়াল। আচ্ছা, এই দেওয়ালে একটা মই এখানে আছে। তো এখন এই অ্যাঙ্গেলটা ধরো আমরা ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা আমরা নামকরণ করলাম ধরো 60 ডিগ্রি, সে ফর এক্সাম্পল। আচ্ছা, এই জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, এই জায়গায় এই মানুষটার ভর হচ্ছে ধরো m ইজ ইকুয়াল টু বলে দেওয়া হলো 40 কেজি, মানুষের ভর হচ্ছে 40 কেজি। আর মানুষের হাতের উপরে ধরো আর একটা বস্তু আমরা নিয়ে নিলাম, এই বস্তুটার ভর, আচ্ছা এটাকে নাম মানুষের ভর m1 আর বস্তুটার ভরকে নামকরণ করলাম আমরা m2। তো ধরো ও 30 কেজি ভরের একটা বস্তু মাথায় নিয়ে বা হাতে নিয়ে যেটা হোক না কেন, সে এই মই বেয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেমে এলো, অর্থাৎ তোমার সে এই অবস্থান হতে বি অবস্থানে নেমে এলো। আচ্ছা, এখন চেয়েছে যেখানে কাজ কত হবে, বলো এখন। মানুষের ভর কত? 40 কেজি। মানুষ যে বোঝা নিয়েছে বা যে বস্তুটা নিয়েছে তার ভর কত? 30 কেজি। তো মানুষ 686। আচ্ছা, 686 কি করে বললা? বস্তুটা সরণ কত সেটা তো আমি কিছু বলি নাই। তো বস্তুটা এই যে ময়ের যে দৈর্ঘ্য বা এ থেকে বি তে আসতে তার যে সরণ হয়েছে, ধর এই সরণটাকে আমি নামকরণ করলাম 10 মিটার। অর্থাৎ এ থেকে বি এর যে মধ্যবর্তী সরণ, এ থেকে বি তে আসতে তার যে সরণ হবে সেটা 10 মিটার। তাহলে এখন এখানে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে? 350 জুল। আচ্ছা, এখন বলো তো এখানে কোন বল দ্বারা কাজ সম্পাদন হবে? স্যার ওজন দ্বারা। অভিকর্ষ বল, ওজন বলবে না, হ্যাঁ, এটাকে অভিকর্ষ বল বলা হয়। তো দেখো এখন এখানে টোটাল ভর কত, সিস্টেমটা টোটাল ভর কত? m1 প্লাস m2। তো m1 আর m2 যোগ করলে কত হবে? 70 কেজি। 70 কেজি। 70 কেজি। আর এখানে জি এর মানটা আমাদের জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন বলো তো মানুষটা যখন এ তে ছিল তখন তার ওজন মানে অভিকর্ষ বলটা কোন দিকে বলো? খাড়া নিচের দিকে না? এমজিটা কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, সরণ কোন দিকে হচ্ছে বলো? খেয়াল করো, সরণ কোন দিকে হচ্ছে? এমজির ডিরেকশন কিন্তু কোন দিকে? নিচের দিকে, তাই না? এমজির ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড। এমজির ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, বাট সরণের ডিরেকশন কোন দিকে? কথা বলো, চিত্র থেকে বলো। স্যার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। সরণের ডিরেকশন হচ্ছে এ থেকে বি এ থেকে বি এর দিকে। তাহলে বলের ডিরেকশন এই দিকে, সরণের ডিরেকশন এই বরাবর। সো বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এখন এখানে বলো? স্যার 30 ডিগ্রি। তাহলে টোটাল অ্যাঙ্গেল কত? এটা 90 ডিগ্রি। তো 90 থেকে 60 মাইনাস করলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, দ্যাট ইজ 30। দ্যাট ইজ আমাদের কত হবে? থিটা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা এখানে লিখবো যে W দ্যাট ইজ ইকুয়াল টু এফ এস cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু এফ মানে হচ্ছে mg ইনটু এস cos থিটা। এবার এখানে তো এই মান বসিয়ে দাও। m এর মান হচ্ছে 70 কেজি, g এর মান হচ্ছে 9.8, s এর মান হচ্ছে 10 আর ইনটু cos থিটার মানটা কিন্তু কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে থিটার মান যদি 60 ডিগ্রি এখানে বসাও তাহলে কিন্তু অঙ্ক হবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কার সাপেক্ষে নিতে হবে? বলের দিক এবং সরণের দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেল। কি বললাম? থিটাটা কার মধ্যবর্তী কোণ বলো? বলের দিকে আর সরণের। বাকি ছেলেরা রেসপন্স করো, থিটা কার সাথে মানে কোন দুইটা রাশির মধ্যবর্তী কোণ? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কি 60 ডিগ্রি? জি না স্যার। সুতরাং অনেকে কিন্তু এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, অনেকে কিন্তু 60 ডিগ্রি বসিয়ে দিয়ে অঙ্ক করে ফেলবে। 60 ডিগ্রি দিয়ে অঙ্ক করলে কিন্তু আর অঙ্ক হবে না। ঠিক আছে, তাহলে এখানে থিটার মানটা অবশ্যই কত ডিগ্রি হবে? বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল দ্যাট ইজ 30 ডিগ্রি। এইটা ক্যালকুলেশন করলে যত জুল হয় তত আনসার। দেখো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার স্যার। এই অঙ্কগুলো 9 10 এ ছিল, এটা কোনো অঙ্কই না। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি ছোট একটা অঙ্ক শিখলাম যে তোমার আনত তল বরাবর একটা মই বেয়ে যদি কোনো একটা মানুষ একটা বোঝা নিয়ে নিচের দিকে নামে, সিঁড়ি বেয়ে নিচের দিকে নামে, তাহলে সেক্ষেত্রে সে কি পরিমাণ কাজ করেছে বা কাজ করে এখানে নেমে আসতে হয়েছে সেটা আমরা এই অঙ্ক থেকে ক্যালকুলেশন করা শিখলাম। আরো বিভিন্ন টাইপের অঙ্ক আছে, সেটা আমি
পরে ক্লাসে যাব। আর প্রথম যে সূত্রটা ছিল এটা তো কোনো অঙ্কই না। প্রথম সূত্রটার দু একটা অঙ্ক যদি আমি একটু বলতে চাই, 2 নাম্বার অঙ্কটা, যে ধরো তোমার এখানে একটা বস্তু আছে, দেখি তোমরা পারো কিনা। ধরো এই বস্তুটার উপরে আমরা এই পরিমাণ বল প্রয়োগ করলাম, ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, ধরো এটা হচ্ছে 20 নিউটন। এর ফলে বস্তুটা তোমার সরে এই জায়গায় অবস্থান করতেছে, এখন এই জায়গায় অবস্থান করতেছে। আচ্ছা, এখন আমি এখানে একটা কনসেপ্ট নিয়ে আসতেছি, দেখি বুঝতে পারো কিনা তোমরা। এখানে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। ঘর্ষণ বলটা হচ্ছে কোন দিকে থাকে বলো তো? গতির বিপরীত দিকে থাকে। তো ঘর্ষণ বলটাকে আমরা নামকরণ করলাম এফ কে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 নিউটন। আচ্ছা, এখন এখানে বস্তুটা সরণ কত হয়েছে সেটাকে আমরা নামকরণ করলাম ধরো 5 মিটার। আচ্ছা, এখন বলো এখানে প্রযুক্ত বল দ্বারা কাজ কত হয়েছে বলো? স্যার 8.5। ভালো, মানে ওইভাবে মানে ডিটেইলস বলো কিভাবে বের করলাম প্রযুক্ত বল দ্বারা কাজ। স্যার প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ করছি, স্যার তারপর ঘর্ষণ বলটা বাদ দিয়ে 5 দ্বারা গুণ করতে হবে স্যার। না না, হয় নাই। প্রযুক্ত বল কোনটা বলো তো? প্রযুক্ত বল কি 20 নিউটন না? জি স্যার। ঘর্ষণ বল 2 তাহলে নিউটন। এই বল দ্বারা কৃত কাজ হবে ডাব্লু, ধরো আমি এটাকে নাম ডাব্লু দিই, ডাব্লু1 এর নামকরণ করি, ধরো ডাব্লু1 ইকুয়াল টু এফ ইনটু এস। যেহেতু বল এবং সরণের ডিরেকশন কি একই দিকে না? প্রযুক্ত বলের ডিরেকশন যেদিকে, সরণের ডিরেকশন কোন দিকে? সেম, একই দিকে। তার মানে কিন্তু আমার এখানে কজ অ্যাঙ্গেলটা আনার দরকার নাই, তারপরে তুমি যদি লিখতে চাও লেখো, কোনো সমস্যা নাই। তো এফ কত 20, এস কত 5 ইনটু কজ, সেটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 100 জুল। তাহলে দেখো প্রযুক্ত বল দ্বারা কাজ কত হয়েছে বলো? 100 জুল স্যার। 100 জুল স্যার। আচ্ছা, এখন বলো ঘর্ষণ বল দ্বারা কাজ কত হয়েছে? এখানে যে ঘর্ষণ বল আছে দ্যাট ইজ এফ কে। তাহলে আমরা কি লিখবো? এফ স্যার এফএস cos থিটা। এস cos থিটা। সো হোয়াট ইজ দিস? এফ কে মানে কত? 2, থিটার মান 180 হবে স্যার। সরণ কিন্তু 5 ইনটু cos থিটার মানটা কিন্তু অবশ্যই 180 ডিগ্রি লিখতে হবে। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু -10 জুল। তাহলে বলের দ্বারা কাজ হয়েছে পজিটিভ, আর ঘর্ষণ বল দ্বারা যে কাজ হয়েছে সেটা নেগেটিভ। আচ্ছা, এখন বলো তো নিট কাজ কত হয়েছে? নিট কাজ, নিট কাজ বলতে আসলে স্যার বোঝানো 90 হচ্ছে, ছিলাম স্যার। নিট কাজ বলতে বোঝানো হচ্ছে 90 স্যার। নিট বল দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে। তো সেটা বের করার জন্য কি করবে? সেই সমস্ত কাজ কি করবে? যোগ করো W1 প্লাস W2। তো দ্যাট ইজ ইকুয়াল টু W1 মানে হচ্ছে 100, আর এটা প্লাস -10, দ্যাট ইজ ইকুয়াল টু 90 জুল। তাহলে নিট বল দ্বারা কাজ সম্পাদিত হয়েছে তোমার স্যার 90 জুল। ওইভাবে করলে তো স্যার 90 আসে স্যার। হ্যাঁ, সেটাও আসে। ওইভাবে করতে গেলে তোমাকে কি করতে হবে? ওইভাবে করতে গেলে তোমাকে যেটা করতে হবে, আমি তো চেয়েছি প্রযুক্ত বল দ্বারা কাজ। প্রযুক্ত বল তো আর তোমার ওটা না, ওটা না। প্রযুক্ত বলটা তো তোমার 20 নিউটন, সরি, প্রযুক্ত বলটা হচ্ছে এই 20 নিউটন কিন্তু প্রযুক্ত বল। সুতরাং যখন জি স্যার। নিট বল দ্বারা কাজ চাইবে বা লব্ধি বল দ্বারা কাজ চাইবে, তখন তুমি এই কনসেপ্টটা নিয়ে আসবে যে লব্ধি বল দ্বারা কাজের ক্ষেত্রে সেটা যেটা লিখবে যে লব্ধি বল এফ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে, এটা নিয়ে আসবে তখন। হ্যাঁ, তার মানে এটা 20, 10 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার 20 মাইনাস ওটা 2 দ্যাট ইজ ইকুয়াল টু 18 নিউটন। এরপরে তোমরা লিখবে যে তোমার ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু এফ প্রাইম এস cos থিটা, থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এফ প্রাইম মানে হচ্ছে 18, এস এর মান হচ্ছে তোমার কত 5 ইনটু cos থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। নিট বলের ডিরেকশন তোমার, যেহেতু নিট বলটা হচ্ছে তোমার 18 নিউটন, সুতরাং প্রযুক্ত বলের দিকে নিট বলের ডিরেকশনটা থাকবে। দ্যাট ইজ ইকুয়াল টু 5 কত হয়? 90 নাকি? 90 জুল। সুতরাং উপরে আমরা যেটা বের করলাম সেটা ডিটেইলস, যা প্রযুক্ত বল দ্বারা কাজ কত, ঘর্ষণ বল দ্বারা কাজ কত, আর নিট বল দ্বারা কাজ কত, বা